Dear students, I hope you are well by the grace of Allah. I am also well. You are invited to my class on completing sentences. Class number 05 with sufficient rules. Let's begin our class. Some exclusive rules of completing sentences. Rule 8 as if অথবা as though. লক্ষ্য করো কি পয়েন্টস। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর অর্থ জানো। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো সাধারণত কারো ব্যাপারে সমালোচনামূলক মন্তব্য প্রকাশ করতে ইউজ হয়। লক্ষ্য করো এই পয়েন্ট একটি উদাহরণের মাধ্যমে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরো উদাহরণস্বরূপ আমি তোমাদের বললাম মেয়েটি এমনভাবে হাঁটছে যেন সে রাজকুমারী। সত্যি কি মেয়েটি রাজকুমারী? না, মেয়েটি রাজকুমারী নয়। রাজকুমারী হওয়ার কোনো সম্ভাবনা বা সুযোগও তার নেই। তারপরেও আমি মেয়েটির সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য বা কটূক্তি প্রকাশ করছি। এভাবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো কারো ব্যাপারে সমালোচনামূলক মন্তব্য প্রকাশ করতে ব্যবহৃত হয়। এগুলো সাধারণত কোনো অবাস্তব অর্থ প্রকাশ করে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অ্যাডভার্ব অফ ম্যানারের কাজ করে। অ্যাডভার্ব অফ ম্যানার কোনো কাজ সম্পন্ন হওয়ার ধরন প্রকাশ করে। এগুলো সেন্টেন্সে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে ইউজ হয়। লক্ষ্য করো সাবঅর্ডিনেটিং কনজাংশন হলো সেই কনজাংশন যা সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করে। এখানে অ্যাজ ইফ অ্যাজ দো সাবঅর্ডিনেটিং কনজাংশনের উদাহরণ। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দুটি ক্লোজের মাঝে বসে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দিয়ে কোনো সেন্টেন্স আমরা কখনো শুরু করতে পারি না। প্রথমে প্রিন্সিপাল ক্লোজ, তারপরে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত সাবঅর্ডিনেট ক্লোজ বসে, অর্থাৎ দুটি ক্লোজের মাঝে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে, একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে এবং উক্ত ক্লজগুলো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দ্বারা যুক্ত থাকে। তাই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স। লক্ষ্য করো স্ট্রাকচার 1, প্রেজেন্ট ইনডেফিনিটের ক্লজ প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো প্লাস পাস্ট ইনডেফিনিটের ক্লজ। লক্ষ্য করো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্ববর্তী ক্লজে অর্থাৎ মেইন ক্লজে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পরবর্তী ক্লজে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন লক্ষ্য করো সাবজেক্ট প্লাস ভার্ব 1 অর্থাৎ সাবজেক্ট প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্য পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব 2 অর্থাৎ সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট ফর্ম। এক্সাম্পলস লক্ষ্য করো হি স্পিক্স অ্যাজ ইফ, এখানে অ্যাজ ইফের পূর্ববর্তী ক্লোজের টেন্স লক্ষ্য করো। হি সাবজেক্ট, স্পিক্স প্রেজেন্ট ফর্মে রয়েছে, সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট। তাই অ্যাজ ইফের পরবর্তী ক্লোজে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। এখানে হি সাবজেক্ট, নিউ নো ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে পাস্ট ইনডেফিনিট। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করো, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। এই উক্তির মাধ্যমে আমরা হি সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য বা কটূক্তি প্রকাশ করছি। হি টক্স অ্যাজ দো, অ্যাজ দো এর পূর্ববর্তী ক্লোজের টেন্স লক্ষ্য করো। এখানে হি সাবজেক্ট, টক্স প্রেজেন্ট ফর্মে রয়েছে, সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট। তাই অ্যাজ দো এর পরবর্তী ক্লোজে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। এখানে হি সাবজেক্ট, ওয়্যার বি ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং এই ক্লোজের টেন্স রয়েছে পাস্ট ইনডেফিনিট। আরও একটি বিষয় এখানে অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য করো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্ববর্তী ক্লোজে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে
এবং পরবর্তী ক্লোজে যদি টু বি ভার্ব বা মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয় তাহলে সকল সাবজেক্টের সাথে ওয়ার ব্যবহার করতে হবে। হি টক্স অ্যাজ দো হি ওয়ার ম্যাড, সে এমনভাবে কথা বলে যেন সে পাগল। স্ট্রাকচার 2, পাস্ট ইনডেফিনিটের ক্লজ প্লাস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো প্লাস পাস্ট পারফেক্টের ক্লজ। লক্ষ্য করো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্ববর্তী ক্লজে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়ে থাকে তাহলে পরবর্তী ক্লজে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। দ্য পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব টু, অর্থাৎ সাবজেক্ট প্লাস মেইন ভার্বের পাস্ট ফর্ম। দ্য পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাড প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এক্সাম্পলস লক্ষ্য করো, হি স্পোক অ্যাজ ইফের পূর্ববর্তী ক্লজের টেন্স লক্ষ্য করো। এখানে হি সাবজেক্ট, স্পোক স্পিক ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং এই ক্লজের টেন্স রয়েছে পাস্ট ইনডিফিনিট, তাই অ্যাজ ইফের পরবর্তী ক্লজে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। এখানে হি সাবজেক্ট, হ্যাড অক্সিলারি ভার্ব, নো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং এই ক্লজের টেন্স রয়েছে পাস্ট পারফেক্ট। হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নন এভরিথিং, সে এমনভাবে কথা বলতো যেন সে সব কিছু জানত। হি টকড অ্যাজ দো এর পূর্ববর্তী ক্লজের টেন্স লক্ষ্য করো। এখানে হি সাবজেক্ট, টক ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং এই ক্লজের টেন্স রয়েছে পাস্ট ইনডেফিনিট, তাই অ্যাজ দো এর পরবর্তী ক্লজে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। এখানে হি সাবজেক্ট, হ্যাড অক্সিলারি ভার্ব, বিন বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং এই ক্লজের টেন্স রয়েছে পাস্ট পারফেক্ট। এখানে আরও একটি বিষয় লক্ষ্য করো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্ববর্তী ক্লজের টেন্স যদি পাস্ট ইনডেফিনিট হয়ে থাকে এবং পরবর্তী ক্লজে টু বি ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় তাহলে সকল সাবজেক্টের সঙ্গে হ্যাড বিন ব্যবহার করতে হবে। হি টকড অ্যাজ দো হি হ্যাড বিন ম্যাড, সে এমনভাবে কথা বলতো যেন সে পাগল হয়েছিল। রোল 9 2.2, লক্ষ্য করো কি পয়েন্টস। 2.2 একই ডটের যে অর্থ প্রকাশ করে। 2.2 যুক্ত সেন্টেন্স অ্যাডভার্ব অফ ডিগ্রি এর মতো কাজ করে। অ্যাডভার্ব অফ ডিগ্রি মাত্রা প্রকাশ করে। এখানে 2.2 এর মাঝে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে তার মাত্রা প্রকাশ করবে। 2.2 যুক্ত সেন্টেন্স অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ উভয় অর্থ প্রকাশ করে। এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য করো। অনেকেই বলতে শোনা যায় 2.2 যুক্ত সেন্টেন্স নেগেটিভ। আসলে এই অভিমতের সাথে আমি একমত পোষণ করতে পারছি না, কারণ 2.2 যুক্ত সেন্টেন্স অ্যাফার্মেটিভ হবে না নেগেটিভ হবে তা নির্ভর করে 2.2 এর মাঝে যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে তার উপরে। এই বিষয়টি উদাহরণের মাধ্যমে বোঝা যাক। হি ইজ টু স্ট্রং টু ডু দ্য ওয়ার্ক। লক্ষ্য করো, এই সেন্টেন্সটি স্বাভাবিকভাবে অনেকেই নেগেটিভ বলবে, কিন্তু আসলে সেন্টেন্সটি নেগেটিভ নয়, কারণ 2 এবং 2 এর মাঝে স্ট্রং শক্তিশালী যে অ্যাডজেক্টিভটি রয়েছে সেটা হলো ইতিবাচক, তাই এই সেন্টেন্সটি হলো অ্যাফার্মেটিভ। হি ইজ টু স্ট্রং টু ডু দ্য ওয়ার্ক, সে এতই শক্তিশালী যে কাজটি করতে পারে। হি ইজ টু উইক টু ডু দ্য ওয়ার্ক। এখানে লক্ষ্য করো 2 এবং 2 এর মাঝে উইক দুর্বল একটি নেতিবাচক শব্দ রয়েছে, সুতরাং এই সেন্টেন্সটি নেগেটিভ। হি ইজ টু উইক টু ডু দ্য ওয়ার্ক, সে এতই দুর্বল যে কাজটি করতে পারে না। 2 এর পরে একটি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস ফর প্লাস নাউন অথবা প্রোনাউন বসে। লক্ষ্য করো, এখানে 2 এর পরে দুই ধরনের গঠন আছে। এক,
শুধুমাত্র অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে। 2, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সঙ্গে ফর প্লাস নাউন অথবা প্রোনাউন বসে এবং 2 এর পরে মূল ভার্বের বেস ফর্ম বসে। 2.2 যুক্ত সেন্টেন্স একটি সিম্পল সেন্টেন্স। লক্ষ্য করো, হোয়াট ইজ এ সিম্পল সেন্টেন্স? The sentence which has only one subject and only one finite verb is called a simple sentence. যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করছে। লক্ষ্য করো, হি ইজ টু উইক টু ওয়াক। সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। এখানে হি সাবজেক্ট থার্ড পারসনে রয়েছেন। এটাকে যদি আমি অন্য পার্সন, উদাহরণস্বরূপ ফার্স্ট পার্সনে যদি পরিবর্তন করি তাহলে কি হয়? লক্ষ্য করো, আই অ্যাম টু উইক টু ওয়াক। এখানে আমি যখন থার্ড পার্সন থেকে ফার্স্ট পার্সনে পরিবর্তন করলাম সাবজেক্টকে, তখন লক্ষ্য করো ইজ ভার্ব পরিবর্তন হয়ে অ্যাম হয়েছে, কিন্তু ওয়াক ভার্ব পরিবর্তন হয়নি। এবার আমি নাম্বার পরিবর্তন করে দেখাতে চাই। আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এটাকে প্লুরাল নাম্বার উই করলে কি হয়? লক্ষ্য করো, উই আর টু উইক টু ওয়াক। এখানে উই যখন করা হলো অ্যাম থেকে আর হয়ে গেল, অর্থাৎ সাবজেক্টের নাম্বার পরিবর্তন করাতে ভার্ব পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে ওয়াক ভার্ব পরিবর্তন হয়নি। এবার আমি তোমাদের টেন্স পরিবর্তন করে দেখাতে চাই। এখানে হি ইজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, এটাকে পাস্ট ইনডেফিনিট টেন্স করলে কি হয়? দেখো, হি ওয়াজ টু উইক টু ওয়াক। আমি যখন প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিট টেন্সে কনভার্ট করলাম তখন ইজ পরিবর্তনে ওয়াজ হয়েছে। তাহলে আমরা এখানে ফাইনাইট ভার্বের সংজ্ঞা দিতে পারি এভাবে, যে ভার্ব সাবজেক্টের পার্সন, নাম্বার এবং ভার্বের টেন্সের পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। যেমন এখানে ইজ, অ্যাম, আর, ওয়াজ এগুলো হলো ফাইনাইট ভার্ব। পরবর্তী ভার্ব লক্ষ্য করো, ওয়াক ভার্ব কোনো অবস্থাতেই পরিবর্তন হয়নি। আমরা এভাবে নন ফাইনাইট ভার্বের সংজ্ঞা দিতে পারি, যে ভার্ব সাবজেক্টের পার্সন, নাম্বার এবং ভার্বের টেন্সের পরিবর্তনে পরিবর্তিত হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। আরও একটি বিষয় এখানে লক্ষ্য করো, সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক, কারণ ফাইনাইট ভার্ব ছাড়া সেন্টেন্সের অর্থ প্রকাশিত হবে না। কিন্তু নন ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক নয়। নন ফাইনাইট ভার্ব সিম্পল সেন্টেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন এখানে টু ওয়াক একটি নন ফাইনাইট ভার্ব আছে, যেহেতু এটা তোমরা জানো ইনফিনিটিভ নিয়ে পরে কথা বলা হবে। এখানে লক্ষ্য করো প্রত্যেকটা সেন্টেন্স সিম্পল সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সগুলোতে একটা করে সাবজেক্ট আছে। যেমন এখানে হি একটি সাবজেক্ট, ইজ একটি ফাইনাইট ভার্ব, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স। আই অ্যাম, আই সাবজেক্ট, অ্যাম ফাইনাইট ভার্ব, উই সাবজেক্ট, আর ফাইনাইট ভার্ব, হি সাবজেক্ট, ওয়াজ ফাইনাইট ভার্ব। সুতরাং প্রত্যেকটা সেন্টেন্স হলো সিম্পল সেন্টেন্স। স্ট্রাকচার 1 লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। লক্ষ্য করো এখানে টু এবং টু এর মাঝে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব রয়েছে। এখানে আরও একটি বিষয় বলে রাখি, অ্যাডজেক্টিভের সংজ্ঞা তোমরা জানো, তারপরেও বলছি। দ্য ওয়ার্ড হুইচ কোয়ালিফাইজ এ নাউন or a pronoun is called an adjective. Adjective, এখানে অ্যাডজেক্টিভ সাবজেক্ট অবস্থানে যে নাউন বা প্রোনাউন থাকবে তাকে বিশেষিত করে। আর অ্যাডভার্ব, ভার্ব এখানে এই সেন্টেন্সে ভার্বকে বিশেষিত করে। দ্য ওয়ার্ড হুইচ মডিফাইজ এ ভার্ব অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব ইজ কল্ড অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্ব এমন একটি শব্দ যা কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে। এক্সাম্পলস লক্ষ্য করো, হি ইজ এ টু ব্রিলিয়ান্ট। এখানে প্রদত্ত অংশটুকু উপরের গঠনের কতটুকু সাপোর্ট করে দেখা যাক। হি সাবজেক্ট, ইজ ভার্ব, টু
ব্রিলিয়ান্ট। হ্যাঁ, লক্ষ্য করো, চোখের দেখাতে আমরা বলতে পারবো না ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। এখানে লক্ষ্য করো, হি ইজ ব্রিলিয়ান্ট, সে মেধাবী। মেধাবী কে? হি, সে। অর্থাৎ এখানে ব্রিলিয়ান্ট এই শব্দটি হি প্রোনাউনকে বিশেষিত করছে, সুতরাং ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ। তাহলে উপরের গঠনে আমাদের বাকি রইল টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। নিচের এক্সাম্পলে লক্ষ্য করো, টু মেক এ গুড রেজাল্ট। এখানে টু ব্যবহার করা হয়েছে, তারপরে মেক ভার্বের প্রেজেন্ট ফর্ম, এ গুড রেজাল্ট এটা এক্সটেনশন। হি ইজ টু ব্রিলিয়ান্ট টু মেক এ গুড রেজাল্ট। সে এতই মেধাবী যে ভালো ফলাফল করতে পারে। এখানে আরও একটা বিষয় লক্ষ্য করো, টু এবং টু এর মাঝে ব্রিলিয়ান্ট একটি ইতিবাচক শব্দ রয়েছে, তাই এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দ্য স্টুডেন্টস আর টু ডাল। দ্য স্টুডেন্টস সাবজেক্ট আর ভার্ব টু ডাল, এটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? লক্ষ্য করো, দ্য স্টুডেন্টস আর ডাল, ছাত্রছাত্রীরা দুর্বল। দুর্বল বা ডাল কে? দ্য স্টুডেন্টস। অর্থাৎ ডাল এই শব্দটি স্টুডেন্টস নাউনকে বিশেষিত করছে, সুতরাং ডাল অ্যাডজেক্টিভ। উপরের গঠনে বাকি রইল টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আরেকটি বিষয় আমি বলে রাখি, এক্সটেনশন আমরা তখনই যোগ করব যখন দেখব টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম লেখার পরে বাক্যের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ হচ্ছে না, তখন আমরা সঙ্গতিপূর্ণ এক্সটেনশন নিয়ে আসব। টু আন্ডারস্ট্যান্ড দ্য সাম। এখানে টু এর পরে আন্ডারস্ট্যান্ড প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা হয়েছে, এরপরে সেন্টেন্সের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশিত হচ্ছে না, তাই দ্য সাম এক্সটেনশন ব্যবহার করা হয়েছে। দ্য স্টুডেন্টস আর টু ডাল টু আন্ডারস্ট্যান্ড দ্য সাম। ছাত্রছাত্রী এতই দুর্বল যে অঙ্কটি বুঝতে পারে না। লক্ষ্য করো, টু এবং টু এর মাঝে ডাল যে নেতিবাচক শব্দ রয়েছে, তাই এই সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স। স্ট্রাকচার টু, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস ফর প্লাস নাউন অর প্রোনাউন প্লাস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সাম্পল লক্ষ্য করো, দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্টস। লক্ষ্য করো, যে অংশটুকু দেওয়া রয়েছে তা উপরের গঠনের কতটুকু কাভার করে। দ্য পোয়েম সাবজেক্ট, ইজ ভার্ব, টু ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? লক্ষ্য করো, দ্য পোয়েম ইজ ডিফিকাল্ট, কবিতাটি কঠিন। কঠিন কি? কবিতাটি। অর্থাৎ ডিফিকাল্ট এই শব্দটি পোয়েম নাউনকে বিশেষিত করছে, সুতরাং ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ। ফর দ্য স্টুডেন্টস নাউন, অর্থাৎ আমাদের উপরের গঠনে বাকি রইল টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। লক্ষ্য করো, টু আন্ডারস্ট্যান্ড, টু এর পরে আন্ডারস্ট্যান্ড প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা হয়েছে। এই সেন্টেন্সের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশিত হয়েছে বলে এখানে এক্সটেনশনের কোনো প্রয়োজন পড়েনি। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড, কবিতাটি ছাত্রছাত্রীদের পক্ষে এতই কঠিন যে বুঝতে পারে না। দ্য লোড ইজ টু হেভি ফর হার। দ্য লোড সাবজেক্ট, ইজ ভার্ব, টু হেভি। লক্ষ্য করো, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? দ্য লোড ইজ হেভি, বোঝাটি ভারী। ভারী কি? বোঝাটি দ্য লোড। অর্থাৎ হেভি এই শব্দটি লোড নাউনকে বিশেষিত করছে, সুতরাং হেভি অ্যাডজেক্টিভ। ফর হার, হার একটি প্রোনাউন, অর্থাৎ আমাদের বাকি রইল টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। লক্ষ্য করো, টু ক্যারি, এখানে আমাদের এক্সটেনশনের প্রয়োজন পড়েনি। দ্য লোড ইজ টু হেভি ফর হার টু ক্যারি, বোঝাটি তার পক্ষে এতই ভারী বহন করতে পারে না। রুল 10, উড দ্যাট। লক্ষ্য করো কি পয়েন্টস। উড দ্যাট দ্বারা কোনো অলিক কল্পনা করা বোঝায়, অবাস্তব কল্পনা করা বোঝায়।
উড দ্যাট এর অর্থ যদি এমন হতো, উড দ্যাট দ্বারা সেন্টেন্স শুরু হলে সাবজেক্টের পরে কুড এবং মূল ভার্বের বেস ফর্ম বসে। লক্ষ্য করো এখানে মোডাল শুধুমাত্র কুড এখানে ফিক্সড, এখানে শুড, উড, মাইট এগুলোর কথা কিন্তু বলা হয়নি, শুধুমাত্র কুডের কথা বলা হয়েছে। স্ট্রাকচার লক্ষ্য করো, উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্সাম্পলস লক্ষ্য করো, উড দ্যাট আই, এখানে যে অংশটুকু দেওয়া আছে কতটুকু কাভার করে লক্ষ্য করো, উড দ্যাট আই সাবজেক্ট, অর্থাৎ কুড প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন এগুলো আমাদের বসাতে হবে। কুডের পরে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, এতেও এই সেন্টেন্সের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ হচ্ছে না, তাই এ চাইল্ড এগেন এই ফ্রেজটুকু এক্সটেনশন হিসেবে যোগ করা হয়েছে। উড দ্যাট আই কুড বি এ চাইল্ড আগেইন, আমি যদি আবারও শিশু হতে পারতাম। কারো পক্ষে একবার প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আর শিশু হওয়া সম্ভব নয়, এই ভাবাটা অলিক কল্পনা মাত্র। উড দ্যাট আই, লক্ষ্য করো এখানে উড দ্যাট এবং আই সাবজেক্ট দেওয়া রয়েছে, কুড ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এক্সটেনশন ব্যবহার করতে হবে। উড দ্যাট আই কুড বি, এখানেও কুডের পরে বি ভার্ব প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা হয়েছে, এ সার্ভেন্ট আন্ডার দ্য ফ্লাওয়ার এক্সটেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে বাক্যের অর্থকে পরিপূর্ণভাবে প্রকাশ করার জন্য। উড দ্যাট আই কুড বি এ সার্ভেন্ট আন্ডার দ্য ফ্লাওয়ার, আমি যদি ফুলের নিচে সাপ হতে পারতাম, সার্ভেন্ট মানে সাপ বা সর্প। রোল 11 আই উইশ আই ফ্যান্সি, লক্ষ্য করো কি পয়েন্টস। আই উইশ অথবা আই ফ্যান্সি দ্বারা অবাস্তব কোনো কিছু কল্পনা করা বোঝায়। আই উইশের অর্থ যদি এমন হতো এবং আই ফ্যান্সি এর অর্থ আমার মনে হলো। আই উইশ অথবা আই ফ্যান্সি দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে পরবর্তী অ্যাকশন ভার্বটি পাস্ট ফর্মে বসে। এখানে অ্যাকশন ভার্ব বলতে আমি টু বি ভার্ব বাদে অন্যান্য ভার্বকে বুঝিয়েছি, কিন্তু পরবর্তী ক্লোজে টু বি ভার্ব থাকলে সকল সাবজেক্টের সাথে ওয়ার বসে। স্ট্রাকচার লক্ষ্য করো, আই উইশ অর আই ফ্যান্সি প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম অথবা টু বি ভার্ব থাকলে ওয়ার প্লাস এক্সটেনশন। এক্সাম্পলস লক্ষ্য করুন, আই উইশ, এখানে আই উইশ দেওয়া রয়েছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, টু বি ভার্ব ব্যবহার করলে ওয়ার এবং এক্সটেনশন আমাদের ব্যবহার করতে হবে। লক্ষ্য করো, আই ওয়ার এ বার্ড, এখানে আই সাবজেক্ট, ওয়ার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটা বি ভার্ব এখানে মেইন ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে, তাই সকল সাবজেক্টের সাথে ওয়ার বসানো হবে। এ বার্ড এক্সটেনশন ব্যবহার করা হয়েছে, আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম। আই ফ্যান্সি আই, লক্ষ্য করো আই ফ্যান্সির পরে আই সাবজেক্ট দেওয়া রয়েছে, অর্থাৎ আমরা যদি মূল ভার্ব ব্যবহার করি তাহলে পাস্ট ফর্ম ব্যবহার করব, আর যদি টু বি ভার্ব ব্যবহার করি তাহলে ওয়ার ব্যবহার করব, প্রয়োজনে এক্সটেনশন ব্যবহার করব, প্রয়োজন না হলে করব না। টার্নড, লক্ষ্য করো টার্ন এটা হলো অ্যাকশন ভার্ব, তাই এর পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। টার্ন মানে পরিবর্তন করা, ট্রেফল মানে কিছুটা, পেল ফ্যাকাশে হওয়া বা বিবর্ণ হওয়া। আই ফ্যান্সি আই টার্নড এ ট্রেফল পেল, আমার মনে হলো আমি কিছুটা বিবর্ণ হয়ে গেলাম। রোল 12 উড রাদার ডট ডট দ্যান, লক্ষ্য করো কি পয়েন্টস। উড রাদার
অর্থ হচ্ছে বরং। উড রেদারের পরে টু বসে না। উড রেদার এমনিতেই টু এর অর্থ প্রকাশ করে থাকে, তাই টু বসানোর প্রয়োজন নেই। উড রেদারের পরে নেগেটিভের ক্ষেত্রে নোট বসে। লক্ষ্য করো, নেগেটিভের ক্ষেত্রে উডের পরে আমরা নোট ইউজ করব না, আমরা নোট ইউজ করব উড রেদারের পরে। উড রেদার যুক্ত সেন্টেন্সে সাধারণত দুটি গ্রহণযোগ্য বা বর্জনযোগ্য অবস্থার মধ্যে তুলনা করা হয়, অর্থাৎ দুটি কাজের মধ্যে বা দুটি বিষয়ের মধ্যে একটিকে বেছে নেওয়া বোঝায়। এ জাতীয় সেন্টেন্সে তুলনা বোঝাতে দেন ইউজ করা হয় এবং দেনের আগে ও পরে ভার্ব বসে। উড রেদারের পরে সব সময় ভার্বের বেস ফর্ম বসে। স্ট্রাকচার 1, সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস দ্য ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস দেন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। লক্ষ্য করো, উড রেদার রয়েছে বলে দেন ব্যবহার করা হয়েছে, দেনের পূর্বে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাই পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। এক্সাম্পলস লক্ষ্য করো, আই উড রেদার স্টার্ট প্রদত্ত অংশের কতটুকু উপরের গঠনকে কাভার করে। লক্ষ্য করো, আই সাবজেক্ট, উড রেদার স্টার্ভ, স্টার্ভ মানে না খেয়ে থাকা, অনাহারে থাকা, ভার্বের প্রেজেন্ট ফর্ম। উপরের গঠনে বাকি রইল দেন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেন স্টিল, স্টিল মানে চুরি করা। দেনের পূর্বে স্টার্ভ ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাই দেনের পরেও স্টিল ভার্ব প্রেজেন্ট ফর্মে ব্যবহার করা হয়েছে। আই উড রেদার স্টার্ভ দেন স্টিল, আমি চুরি করার চেয়ে বরং না খেয়ে থাকব। স্ট্রাকচার 2, সাবজেক্ট প্লাস উড রেদার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস দেন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। লক্ষ্য করো, স্ট্রাকচার 1 আর স্ট্রাকচার 2 এর মধ্যে পার্থক্য হলো দেনের পূর্ববর্তী ভার্বের সঙ্গে এখানে অবজেক্ট রয়েছে, কিন্তু 1 নম্বর গঠনে অবজেক্ট ছিল না। দেনের পরবর্তীতেও ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অবজেক্ট ব্যবহার করতে হবে। এক্সাম্পলস লক্ষ্য করো, আই উড রেদার রিড এ বুক, এখানে আই সাবজেক্ট, উড রেদার, রিড ভার্বের প্রেজেন্ট ফর্ম, এ বুক অবজেক্ট। কারণ রিড পরে কি পরে এ বুক, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা অবজেক্ট। এখানে এ বুক হলো রিড ভার্বের অবজেক্ট। তাহলে এখন বোঝা যাচ্ছে উড রেদার রয়েছে বলে আমরা এখানে দেন বসাবো। রিড ভার্বের অবজেক্ট রয়েছে, তাই আরেকটি ভার্ব যেটা ব্যবহার করব তার সাথেও একটা অবজেক্ট দেব। লক্ষ্য করো, দেন ওয়াচ টেলিভিশন, এখানে দেনের পরে ওয়াচ ভার্ব ব্যবহার করা হয়েছে এবং ওয়াচ দেখা, কি দেখে, টেলিভিশন, অর্থাৎ ওয়াচ ভার্বের অবজেক্ট টেলিভিশন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে আমাদের কিন্তু সমান্তরাল বজায় রাখতে হবে। আই উড রেদার রিড এ বুক দেন ওয়াচ টেলিভিশন, আমি টেলিভিশন দেখার চেয়ে বরং একটি বই পড়ব। থ্যাংক ইউ টু অল।